নমস্কার। মুখোমুখি স্টুডিও ত্রিপুরায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সরিতা। আজকের মুখোমুখি স্টুডিও ত্রিপুরায় আমাদের সঙ্গে রয়েছেন ত্রিপুরা বিধানসভার বিধায়ক বিজিত সিংহ। নমস্কার। নমস্কার। বিজিত বাবু, আপনাকে অনেক স্বাগত। বিজিত বাবু, প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইব যে আপনি কিভাবে রাজনীতিতে আসলেন? স্কুল লাইফে এটা বলতে হয় একটা ঘটনার চক্রে পলিটিক্সে ঢুকেছি। 69 ইংরেজিতে। তখন আমি একটা গ্রামের একটা ক্লাবের রবীন্দ্র ক্লাবের সেক্রেটারি ছিলাম। তো আমার সঙ্গে একজাক্ট যুবক ছিল। তো আমার মনে আছে ননীকর্তা লোকসভায় দাঁড়িয়েছিলেন, বর্তমান গভর্নর যে কর্তা সৃষ্টকর্তা বাবা। সেই সময়ে আমাদেরকে কিছু কংগ্রেস নেতা আমাদেরকে বললো, তুমি যুবকদের নিয়ে চলে আসো। আমরা কিসের জন্য এটাও ভালো করে জানি না। ওইখানে গেলাম, জনসভাতে গেছি। সেখান থেকে ধীরে ধীরে এই কংগ্রেসে আমি ঢুকেছি এবং 1972-73 আমি ইউথ কংগ্রেসের কৈলাসরের ব্লক প্রেসিডেন্ট হয়েছি। 75-এ অবিভক্ত ডিস্ট্রিক্টের আমি ডিস্ট্রিক্ট ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট হয়েছি। এভাবে ধীরে ধীরে কংগ্রেস পলিটিক্সে সর্বক্ষণের কর্মী হিসাবে কাজ শুরু করেছি। এই যে জোট শাসনের সময় 1988 থেকে 93 যে সময়কাল, তখন আপনি মন্ত্রিসভার সদস্য ছিলেন। আপনি কোন কোন ডিপার্টমেন্টের মন্ত্রী ছিলেন তখন আমি রুরাল ডেভেলপমেন্ট, পঞ্চায়েত রাজ, টিআরপিসি, পরবর্তী সময়ে রেভিনিউ ডিপার্টমেন্টের পোর্টফোলিও আমি চালিয়েছি। মন্ত্রী হিসাবে কাজ করার সেই 5 বছরের অভিজ্ঞতাটা কীরকম ছিল? 5 বছরে আমরা খুব সক্রিয় ভূমিকা পালন করেছি। ইলেকশনের আগে দীর্ঘ লড়াই করেছি বামপন্থীর বিরুদ্ধে। সেই সময় প্রদেশ ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট আমি ছিলাম এবং ত্রিপুরার যুবকদের মধ্যে বিরাট সংগঠন গড়ে তুলেছে। সেই সময় একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমাদের গভর্নমেন্ট যদি হয় তাহলে ওভার এজকে চাকরি দেব। এমনি তো চাকরির কথা তো আছে, এর মধ্যে ওভার এজ। ভারতে লাস্ট স্কেলে কোনো রাজ্যে এত সংখ্যক ছেলে মেয়ে চাকরি দেয়নি। আমার তৎপরতায়, যেহেতু ইলেকশনের সময় আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং আমি যখন ক্যাবিনেট মিনিস্টার হলাম সেই সময় দেখা যায় আমার সঙ্গে যারা কাজ করেছে বেশিরভাগই ওভারএজ। তখন আমরা ক্যাবিনেটে বারে বারে আমি তুলি, ক্যাবিনেটে নাকচ হয়ে যায়, কিন্তু আমি নাসুর বাংলা। শেষে পলিটিক্যাল ভিক্টিমাইজ করে ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়ে এই রাজ্যে হাজার হাজার ওভারএজ যুবক যুবতীকে আমরা চাকরি দিয়েছি। প্রায় 12,000 চাকরি দিয়েছি, যা ভারতবর্ষের একটা রেকর্ড। ওভারএজদের চাকরি দেওয়ার এইভাবে লাস্ট স্কেলের প্রফেশন নেই। যাই হোক, আমি মিনিস্টার হওয়ার পরে আমরা প্রচুর ছেলে মেয়ে যারা নিডি মেরিট আমরা দেখে আমরা চাকরি দিয়েছি এবং আমরা আমার যে বাংলোটা ছিল মিনিস্টার বাংলো, বড় বাংলোই ছিল। সেখানে 10টা থেকে 6টা পর্যন্ত একজন লোকে বসিয়ে রাখছে, যা ভারতবর্ষে কোনো মিনিস্টারের কোয়ার্টার এরকম হয়নি। কেউ যদি আসে মিনিস্টারের সঙ্গে দেখা করতে, বলবে যে কিসের জন্য এসছে, আমি এই কারণ, সঙ্গে সঙ্গে তার অ্যাপ্লিকেশনটা টাইপ করে দিত এবং মিনিস্টার কাকে লিখবে
এটাও টাইপ করে দিত। এভাবে আমরা প্রতিদিন আমরা শত শত মানুষের কাজ করেছি। এরপরে রাজ্যের ডেভেলপমেন্টের জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে গেছি। রাজ্যের কোনো মানুষ যদি আমাদের সঙ্গে দেখা করে তাহলে আমরা কোনো বিষয় না বলি না, যথাশক্তি আমরা সাহায্য করার জন্য চেষ্টা করেছি। এবং শিক্ষক কর্মচারীদের যে স্কেলটা আমরা দিয়েছিলাম সেই সময় কেন্দ্র সরকার থেকে আমাদের স্কেলটা বেশি ছিল, যার ফলে এখন 50,000-এর উপরে পেনশনার যারা আছে তারা উপকৃত। সেই সময় যদি আমরা সেই বেতন ভাতা যদি বেশি বৃদ্ধি না করতাম তাহলে যারা রিটায়ারমেন্টে আছে তারা সে বেনিফিট পাবে। আমরা করেছি, সর্বক্ষেত্রে আমরা কাজ করেছি। কিন্তু তারপরও দেখা গেল যে সেই 1993-এর পর মানে দীর্ঘদিন ধরে কংগ্রেস কিন্তু বিরোধী দলই ছিল, কিন্তু ক্ষমতায় আর ফিরতে পারে। কেন তারা আর ক্ষমতায় ফিরতে মানে পারে না? আমরা ফিরতে পারি নাই, বিভিন্ন কারণ আছে। কারণ বিভিন্ন কনস্পিরেসি, তখন সেন্ট্রালে অন্য গভর্নমেন্ট হয়ে গেছে। তবুও চেষ্টা করেছি। 2003-এ তখন আমি ত্রিপুরার প্রদেশ কংগ্রেসের সভাপতি আমাকে মনোনীত করেছেন শ্রীমতী সোনিয়া গান্ধী। সর্বশক্তি দিয়ে চেষ্টা করে সেই বিধানসভা নির্বাচনে আমরা অ্যালায়েন্স 19টা সিট পেয়েছি এবং 14টা সিট আমরা হেরেছি মাত্র 11,700 ভোটের। কোথাও 1 ভোট, কোথাও 50 ভোট, এইভাবে কোথাও 200 ভোট। সেই সময় গভর্নমেন্ট করার মতন একটা পরিবেশ তৈরি করেছে। কিন্তু সেই সময় আপনারাও দেখেছেন বামফ্রন্ট সরকার তারা কোনো পার্টিকে টলারেট করত না। এমন সন্ত্রাস নির্বাচনে তবু আমরা মোকাবিলা করেছি, করে সামান্য ভোটের জন্য সেই সময় আমরা গভর্নমেন্ট করতে পারি। এরপর আমরা চেষ্টা অব্যাহত রয়েছে। আগামী দিনে আমরা আশা করি জাতীয় কংগ্রেসের ত্রিপুরাতে বিকল্প হবে, মানুষ বিকল্প হিসাবে বেছে নেবে, এটা আমার দৃঢ় বিশ্বাস হয়েছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের কথা আমরা প্রায়শই শুনতে পাই, তো এই কথাটা কি মিথ নাকি সত্য? এটা ব্যাপারটা হলো এটা একটা কল্পনা প্রসূত। গোষ্ঠী কোনটা কি? একই গোষ্ঠীতে কংগ্রেস, মতানৈক্য তো থাকতেই পারে, কিন্তু এই জন্য তো এটাকে গোষ্ঠী কুণ্ডল বলা যায়। মতানৈক্য থাকে। স্বাধীনতার আগেও যখন ক্ষমতার প্রশ্ন ছিল না সেই সময়েও মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ চন্দ্র বসু তাদের মধ্যেও তো মতানৈক্য হয়েছে। 1-2টা ক্ষেত্রে থাকতে পারে, সেটাকে ওটা ব্রড ইয়েতে দেখা ঠিক না। আপনি ত্রিপুরা বিধানসভায় কৈলাসহরের মানে প্রতিনিধি হয়ে কয়বার নির্বাচিত হয়েছেন? আমি 6বার নির্বাচিত হয়েছি। তাহলে বোঝা যাচ্ছে যে 6বার মানে একেবারে দীর্ঘ সময়, প্রায় যুগের পর যুগ মানুষ আপনার উপর বিশ্বাস রেখেছে। তো মানুষের যে এত অগাধ বিশ্বাস, আপনি কি তাদের প্রত্যাশা পূরণে নিজেকে কিভাবে মূল্যায়ন করেন? আমি নিজেকে কৈলাসহরের মানুষের জন্য বিলিয়ে দিয়েছি। মানুষের জন্য সর্বদাই কাজ করি বলেই আমাকে তারা ভোট দেয় এবং আশীর্বাদ করে। সর্বক্ষণ আমরা কাজ করি সোশ্যাল ওয়ার্কের মধ্যে। প্রত্যেক দিন আমাদের চিকিৎসার ক্ষেত্রেও দিল্লিতেও নিয়ে যায়, কোনো গরিব পেশেন্ট বাইরে নিয়ে যায়, এবং ত্রিপুরার হাসপাতালগুলোতেও প্রত্যেক দিন আমরা 10-12টা পেশেন্ট থাকে, ডাক্তার মতন আমাকেও যেতে হয় বিভিন্ন বিষয়। এগুলো আমরা করি সোশ্যাল ওয়ার্ক। এছাড়াও মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক রেখেছি এবং মানুষের আমাকে বিশ্বাস করে। যখন প্রয়োজন রাত্রে 2টা ও 3টা আমার
টেলিফোন কিন্তু ওপেন থাকে, আচ্ছা। যখন এই প্রয়োজন আমি ছুটে যাই। এটা মনে হয় মানুষ এই জন্য আমার উপরে ভরসা রাখে। আপনি একটি আশ্রয় নামের সংগঠন করেছেন। সেই সংগঠনের মানে কর্মপরিধিটা মানে কিরকম? কি করেন আপনারা? অ্যাকচুয়ালি আশ্রয় নামে একটা সামাজিক সংগঠন, এটাই প্রতিষ্ঠাতা সভাপতি আমি। মেইন উদ্দেশ্য ছিল যে একটা ওল্ড এজ হোম করা যায়। গভর্নমেন্ট স্যাংশনও করেছিল, পরবর্তী সময় এটা আমি আর খুলি নাই। কিন্তু আশ্রয় থেকে আমরা প্রতিনিয়ত জনসেবা করি, বিশেষ করে জাতীয় সংহতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি, এই উপরে আমরা প্রত্যেক বছর সংহতি মেলা লার্জ স্কেলে 10 দিন, কখনো কখনো 11 দিন আমরা করি। সেখানে বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন ধর্মের মানুষের মহামিলন ঘটায় এবং ইভেন কি নর্থ ইস্টের বিভিন্ন রাজ্য থেকেও সেখানে পার্টিসিপেট করে। এবং এই আশ্রয় আমরা মানুষের চিকিৎসার ক্ষেত্রে আমরা সর্বদা প্রস্তুত থাকি এবং রক্তদান আমরা মধ্যে মধ্যে করি। এবং আমাদের সঙ্গে 63টা মহিলা সেলফ হেল্প গ্রুপ আছে, যার টোটাল 816 516 জন মহিলা আমাদের সঙ্গে যুক্ত আছে এবং তাদের এই কাজ দেওয়ার চেষ্টা করছি। এবার ট্রেনিং আরম্ভ হয়ে গেছে হ্যান্ডিক্রাফটসের উপরে, হ্যান্ডলুমের উপরে আমরা করাই, যাতে মহিলারা যাতে স্বনির্ভরশীল হতে পারে। এইসব কাজ আমাদের অ্যাক্টিভিটিস আছে। এবার আমরা একটু অন্য পরিসরে যাচ্ছি। আমরা জানি যে আপনি রাজ্যের একটি সংখ্যালঘু সম্প্রদায় মানে মণিপুরীদের মধ্যে বর্তমানে একমাত্র বিধানসভার সদস্য। আপনার কি মনে হয় যে ত্রিপুরার মণিপুরী সম্প্রদায় সেইভাবে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করছেন না? সে যে দলেই অংশগ্রহণ করুক না কেন। অ্যাকচুয়ালি সক্রিয় অংশগ্রহণ লার্জ স্কেলে নেই, কিন্তু অংশগ্রহণ করে না এমন না। সব সাব ডিভিশনে আমাদের সঙ্গে আছে, অন্য দলেও আছে এবং আমাদের সঙ্গেও আছে। কিন্তু পলিটিক্যালি লিডারশিপ তৈরি করতে গেলে নিরলস কাজ করতে হয়। নিরলস যদি কাজ না করে, মানুষের সঙ্গে যদি সর্বদা যোগাযোগ রেখে না করলে তো লিডারশিপ গ্রুপ করে না। আমরাও চেষ্টা করি মণিপুরের মধ্যে থেকে এরকম গড়ে ওঠার জন্য। একসময় আমি কংগ্রেস প্রেসিডেন্ট থাকতে কল্যাণপুরেও বিক্রম সিং একজন মণিপুরি জেলা কংগ্রেস প্রেসিডেন্ট আমি বানিয়েছিলাম, তাকে আমি টিকিট দিয়েছি। এবং পলিটিক্যালি কম আছে এই কারণে যে অর্থনৈতিক দিক দিয়ে মণিপুরী সমাজ ত্রিপুরার দুর্বল। এক সময় রাজার আমলে মণিপুরীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সেখানে কয়েক ডজন মহারানী ছিল মণিপুরী সম্প্রদায়। সেইসব কারণে বিভিন্ন ক্ষেত্রে একটা প্রাধান্য পাইত এবং গণতন্ত্র আসার পরে এই সুবিধাটা নেই। সেই জন্য আমি শুধু মণিপুরী সমাজ নয়, ত্রিপুরার 20টা ট্রাইবাল কমিউনিটি এবং আরও মণিপুরি, মেইতেই এবং বিশ্বপ্রিয়া মণিপুরি, এরকম বাঙালির মধ্যেও যাতে আরও 15টা কমিউনিটিকে নিয়ে ডেভেলপমেন্ট কাউন্সিল করার জন্য আমি বিধানসভাতে রেজ করেছি। ভারতের সংবিধানে প্রদত্ত বলে রাজ্য সরকার কিন্তু ডেভেলপমেন্ট কাউন্সিল করতে পারে। যেমন মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিল যদি তৈরি হয়, এটা সংবিধানে গাইডলাইন আছে, 21 জন দিয়ে একটা কমিটি করে দিবে গভর্নমেন্ট থেকে নোটিফিকেশন দিয়ে। তাই 1 মাসের মধ্যে এই 21 জনের মধ্যে অফিস বেয়ার নির্বাচিত করবে, ইলেক্টেড বডি তাদের অফিস দেবে
তাদের অফিসার দেবে, কর্মচারী দেবে, এবং টোটাল মণিপুরি কত আছে ত্রিপুরা তারা এটা দেখবে। তাদের অর্থনৈতিক অবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানগুলো দেখে তাদেরকে একটা ফান্ড দেওয়া হবে। তারা সেভাবে পরিকল্পনা করে এই মণিপুরি কমিউনিটি ডেভেলপ করার জন্য ব্যবস্থা আছে। এবং যেমন মণিপুরি কৃষ্টি সংস্কৃতি নিয়ে আমরা খুব গর্ব করি, কিন্তু এই কৃষ্টি সংস্কৃতি ত্রিপুরাতে রক্ষার জন্য কী ব্যবস্থা আছে? সরকারিভাবে কিছু নেই, প্রাইভেটও কিছু নেই, কারণ অর্থনীতিতে দুর্বল হয়ে গেছে। সেই জন্য আমি বলছিলাম, যদি শুধু মণিপুরি না, অন্যান্য সম্প্রদায়ও যদি কৃষ্টি সংস্কৃতি রক্ষা করতে হয়, ডেভেলপমেন্ট কাউন্সিল করে প্রত্যেককে দায়িত্ব দেওয়া, ফান্ড দেওয়া। ত্রিপুরা তো টাকার অভাব নেই, 30,000 কোটি টাকা আমাদের বাঁচে। তার মধ্যে আমি 500 কোটি টাকা খরচ করলে সব কমিউনিটি তাদের কৃষ্টি সংস্কৃতিগুলো ধরে রাখতে পারে, এবং সেই টাকাও তারা পাবে। যেমন মণিপুরি নাচ শিখবে, মৃদং বাদক শিখবে, যে বাজানি শিখাবে সে একটা অনারিয়াম পাবে। আর যে শিখতে হবে, কলেজে পড়ুক, ইউনিভার্সিটি পড়ুক, তারও 200 টাকা যদি ডেইলি তার স্টাইপেন্ড দেয়, তাহলে সেও আসবে। তো এইভাবে রক্ষা করে, এবং সেই সরকারি টাকাটাও মানুষের কাছে পৌঁছে গেল। এইগুলো আমার কনসেপ্ট। এবং আমরা 45টা কমিউনিটি ত্রিপুরাতে আমরা চিহ্নিত করেছি, এবং আমি ভাবছি এবার মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করব, গভর্নর সঙ্গেও দেখা করব, এবং প্রয়োজনে প্রাইম মিনিস্টার কাছেও মেমোরেন্ডাম করব। এটা হইলে পরে আমাদের মণিপুরি কমিউনিটিটা যে কৃষ্টি সংস্কৃতি রক্ষা করা যাবে। যেমন আপনারা দেখেছেন, মণিপুরি মানেই একটা নাট মন্দির প্রয়োজন হয়, একটা মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, যেহেতু আমরা হিন্দু ধর্ম, ব্রাহ্মণ সমাজ। তা আমি যখন মিনিস্টার হলাম 1988-তে, একটা সার্ভে করে দেখলাম মণিপুরি গ্রামগুলার যে মণ্ডপগুলা প্রায় নষ্ট হয়ে গেছে। তখন সরকারি পয়সা দিয়ে কোনো মন্দির, মসজিদ, গির্জা সরকারি পয়সা খরচ করতে পারে না। এটা হলো গাইডলাইন ভারত সরকার। কিন্তু আমি কি করলাম, আইডি ডিপার্টমেন্টে মিনিস্টার হিসেবে কমিউনিটি হল করে আমি মন্দিরও বানিয়েছি, নাটমন্দিরও বানিয়েছি, গির্জাও বানিয়েছি, মসজিদও বানিয়েছি। এখানে ত্রিপুরাতে কিন্তু আমি প্রথম শুরু করেছি ডেভেলপমেন্ট এই কমিউনিটি হল। এটাকে ফলো করেছে আসাম, অন্যান্য রাজ্য। এরপরে মাতার বাড়ি বলেন, সব কিছুতেই সরকারি পয়সাটা খরচ করতে পারে কমিউনিটি হল হিসাবে। আমরা করেছি। এবং আগরতলা তো বামুটিয়ার দিকে 99 কি বলে নার মধ্যে আমি করেছি 99, এবং অন্যান্য জায়গা তো আমরা করেছি। এবং এই যে গভর্নমেন্টের পয়সা দিয়ে কত করা যায়, সেই জন্য ডেভেলপমেন্ট কাউন্সিল যদি হয়ে যায়, তা নিজের সমাজকে নিজের সেবা করে, এরকম আমার একটা চিন্তাধারা আছে। এবং কারণ আমাদের এখানে তো মণিপুরিরা এসটি ফেসিলিটি নেই। একসময় এটা নিয়ে চিন্তা ভাবনা ছিল, কেউ পক্ষে কেউ বিপক্ষে ছিল, শুনেছি আমরা তখন ছাত্র লাইফে। কেউ বলছে আমরা কেন উপজাতি হব, কেউ বলছে না। এই নিয়ে এখন হয়নি, সুতরাং আমরা বেনিফিট নেই। যেমন বাংলাদেশে মণিপুরিরা এসটি ফেসিলিটি আছে, হ্যাঁ, ক্ষুদ্র হিসাবে। আমাদের এখানেও করা উচিত, কিন্তু কে করবে? মণিপুরে হাইকোর্টের এক ভার্ডিক্টের পরিপ্রেক্ষিতে কী অবস্থা এখন। যাই হোক, মণিপুরি সমাজকে, যেহেতু মণিপুরি কথা বলছেন, আমিও মণিপুরি সমাজে বিলংস করি, পলিটিক্যালি কিছুটা এগিয়ে আসা। এইটাই আমি বলতে চাই যে আপনি দীর্ঘদিন ধরে, মানে যুগের পর যুগ রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। মণিপুরি যারা যুব সম্প্রদায়, যারা রাজনীতিতে আসতে চান, যে কোনো দলেই হোক না কেন, তাদেরকে আপনি কি বলতে চাইবেন? তাদের জন্য আপনার কি বার্তা থাকবে, কি পরামর্শ থাকবে তাদের জন্য? না, তারা আসুক না, এগিয়ে আসুক, সমাজসেবা করো। সমাজসেবার মধ্যেই তো রাজনীতি, এবং ইউনাইটেড থাকা দরকার। যেমন আমি একটা এক্সাম্পল দিই, এই মাত্র 1 বছর আগে ডালং কমিউনিটি
এটা ত্রিপুরার ভারত পার্লামেন্টে আইন পাস হয়েছে যে দালংকে এসটিতে ইয়ে করা, ইনক্লুড করেছে। আগে তো 19 সম্প্রদায় ছিল ত্রিপুরা ট্রাইবেল, ডালং নিয়ে করে। ডালং কমিউনিটিটা সংখ্যায় 10,000ও না। যে তারা এত ইউনাইটেড, এত ডিসিপ্লিন। আর আমার কনস্টিটুয়েন্সি তো ডালং আছে, 3টা ভিলেজ আছে, 3টা এটিসি ভিলেজ। দেখলাম তারা লেখাপড়া থেকে শুরু করে তারা যে ইউনাইটেড, এবং তার মধ্যে প্রচুর অফিসার। প্রতি 100 জনে আমার মনে হয় 10 জনের উপরে গভর্নমেন্ট। ডিউ টু তারা ডিসিপ্লিন আছে এবং ইউনিটি আছে। এই মেইতেই বা মণিপুরিয়ারাও এগিয়ে এসে ইউনিটি হওয়া দরকার। পলিটিক্যাল যার যার চয়েস করতে পারে, কিন্তু এই যে সমাজের জন্য একটা ইউনাইটেড হওয়া দরকার। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আজকের মতো আমাদের মুখোমুখি স্টুডিও থেকে এখানে শেষ করছি। সঙ্গে থাকবেন স্টুডিও। নমস্কার।